সো আমার যেটা মনে হয় যে আবারও আমরা সুমন ভাইয়ের কাছে ফিরে যাই। আর এর মধ্যে আমাদের সাথে সাকিব ভাই জয়েন করেন। সাকিব ভাই, আপনি কি একটা দাওয়াতে ছিলেন শুনলাম? হ্যাঁ। ওকে, যা খেয়েছি সব ভালো হয়েছে। ওকে, তো আমরা ভয়ঙ্কর একটা গল্প মানে ঘটনা শুনেছি সুমন ভাইয়ের কাছে। সুমন ভাইকে আমি একটা কোশ্চেন করতে চাই। সুমন ভাই, এই যে ভয় পাওয়ার যে লক্ষণ বা কোনো একটা কিছু ঘটবে, এই সময়ে কোনো ধরনের কোনো সাইন পাওয়া যায় কিনা বা কোনো পূর্বাভাস বা বুঝতে পারবো কিনা যে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে বা কিছু একটা এরকম কিছু হয় কিনা? ওয়েল, অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত যতগুলো জায়গায় গেছি, বলছিলাম এর আগে যে আমরা লাস্ট 1.5 বছরে আমাদের টিম 42টা লোকেশনে আমরা ভিজিট করেছি। তো মোস্ট অফ দ্য প্লেসেস অ্যাকচুয়ালি কিছু নাই, মোস্ট প্রবাবলি, কারণ আমরা গিয়ে সারা রাত মশার কামড়ে খেয়েছি। ভয় তো মাঝে মধ্যে লাগেই, বাট মাঝে মধ্যে এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স হয়েছে বা হয়, কেউ বলবে কোইন্সিডেন্স বা কেউ যেটাই বলুক। একটা জিনিস মাঝে মধ্যে আমরা এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে কোথাও যদি ইলেকট্রিসিটি থাকে, খুব মানে ইলেকট্রিসিটি ফ্ল্যাকচুয়েট করে, অথবা মানে ইলেকট্রিসিটি আসা যায় 1 সেকেন্ডের মধ্যে খুব ফাস্ট, একটা পাওয়ার ফেলিউর টাইপের একটা ব্যাপার হয়। ভোল্টেজ কি আপ ডাউন? ভোল্টেজ আপ ডাউনের চেয়ে বলবো যে অনেকটা বলা যায় যে 1 সেকেন্ডের জন্য ইলেকট্রিসিটি পুরোপুরি নাই, মানে একেবারে মানে লাইট সব বন্ধ হয়ে আবার অন হয়ে যায়, এই টাইপের একটা জিনিস। এই জিনিসটা আমরা এর আগে কয়েকবার দেখেছি। আর আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, এটা 2-3 বার হয়েছে, সেটা হচ্ছে যে সিগারেট নিভে যায়। মানে সিগারেট নেওয়া খুব টাফ। এটা খুবই ইনফ্যাক্ট এটা ভেরি রিসেন্টলি আরেকটা ঘটনার মধ্যে আমাদের হয়েছে। হওয়ার পর এটা নিয়ে আমরা আলাপও করেছি যে সিগারেটটা দেখছো এইবারও নেমে গেল। মানে এই জিনিসটাও খুব ইন্টারেস্টিং লেগেছে। সো আমার মনে হয় যে এটা এখন যে যার বিশ্বাস যে যেভাবে বিলিভ করে বা ওটা তার ব্যাপার, বাট আমার মনে হয়েছে পার্সোনালি, আমি মনে করি যে মনে হয় এরকম একটা ব্যাপার আছে, কিছু একটা সাইন পাওয়া যায় আর কি। এই টাইপের জিনিসপত্র তো অনেক জায়গায় গেলাম, তো এই জিনিসগুলো কমন পড়েছে আর কি আমাদের, আমরা যতবারই ইয়েতে করেছি। আজকে যে গল্পটা শোনা, যে তারাশের ঘটনা তো এর আগের বার আমরা শোনাচ্ছি, ওই আমরা 3 জনই ছিলাম ওই দিনও। মানে খুবই ইন্টারেস্টিং লাগছে এই জায়গাটা আমাদের। আমরা জাস্ট এখন আমাদের হাতে একদমই টাইম নেই, না হলে আমরা পারলে লাস্ট উইকে আমরা চলে যেতাম। মানে আমরা এতই ইন্টারেস্টেড জিনিসটা নিয়ে। এবং এখন তো শুনলাম যে চৈত্র মাসের ফার্স্ট পূর্ণিমা, আমরা সাধ্য চেষ্টা করবো, সামনেই আছে, খুব বেশি দেরি নাই, 3-4 মাস পরে হয়তো। মোস্ট প্রবাবলি আমরা ওই সময়টাতে যাবো আর কি। আমরা যাবো তখন হয়তো বা সাকিব আমাদের এটা সেকেন্ড সিজনের জন্য। সাকিবকে আমি একটু মানে হিন্ট যে ওই ভ্যান ওয়ালা যে নিতে চায় নাই, কারণ চৈত্র মাসের এই প্রথম পূর্ণিমায় গেলে যে কেউ ওই কালভার্ট বা ব্রিজ তার নিচে দেখতে পাবে যে একটা মানুষ, মানে যেটা ভ্যান ওয়ালা দেখেছে, এবং ওই ভ্যান এখন মানে চালানোই ছেড়ে দিয়েছে, যে মানে যেই লোকটা নাইট গার্ড ছিল যে মারা গিয়েছিল তাকে নিচ থেকে উঠে আসতে, মানে এটা অনেকে দেখেছে এবং যার জন্য কেউ যেতে চায় না। এবং সেই পিতল চৌধুরীর সাথে কথা বলেছে এবং পিতল চৌধুরী কনফার্ম করছে যে চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় যদি কেউ ওখানে যায় তাহলে একেবারে কোনো অভিজ্ঞতা ছাড়া ফিরে আসবে না আর কি। ইনশাল্লাহ ডেফিনেটলি যাবো। হ্যাঁ, আমরা সেটা অবশ্যই যাবো আর কি। এই চান্স হারানো যাবেই না, বিকজ আমরা জায়গা খুঁজে বেড়াই, জায়গা পাই না। আর সেখানে দাওয়াত দিয়ে যখন আমাদের জায়গা বলে দিচ্ছে যে এখানে আছে, সেখানে একটা কিছু ব্যাপার আছে, ডেফিনেটলি যাবো সেটাই। এবং আমি যেটা শুনছি যে পিতল চৌধুরী উনি আমাদেরকে হেল্প করতে চাইছেন, রাইট? আচ্ছা, আমাদেরকে SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি যে নাম ছাড়াই তিনি বলছেন যে তিনি প্রতিদিনই আমাদের সাথে আমাদের প্রোগ্রাম শোনেন, ভালো লাগে, এবং তিনি বলছেন যে আমি কি কোনো গল্প পাঠাতে পারি? ডেফিনেটলি আপনি গল্প পাঠাতে পারেন। আপনি boothfm@radiofurti.fm এ আপনি গল্প পাঠাতে পারেন, ডেফিনেটলি পারেন। জীবন ভাই কিছু বলবেন? উনি আমাদের রেডিও শো প্রতিদিন শুনে কিভাবে? না, আমার একটা রেগুলার শোরে আর কি, এটা মনে হয় বুঝাতে চেয়েছে। রেগুলার শোরে আমাদেরকে তারিন SMS করে বলেছেন যে তিনি আসলে এটা আমি মানে এই কথাগুলো আসলে সাকিব ভাই খুব সুন্দর করে বলেন। মানে এই ভূত টুত এই সমস্ত ব্যাপারে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন চান তিনি। সায়েন্টিফিক এক্সপ্রেশন হচ্ছে যে জাস্ট অ্যাজ ইফ ইউ গো ব্যাক 30 years, তোমাকে কেউ যদি একটা রিমোট কন্ট্রোল দিয়ে টিভি অন হয়ে যাচ্ছে এটা কেউ দেখাতো 40 বছর আগে, তখন ওটা আমাদের কাছে ম্যাজিক মনে হয়, তাই না? একটা কথাই আছে যে গো ফরওয়ার্ড ইনাফ ইয়ার্স অথবা গো ব্যাক ইনাফ ইয়ার্স, তাহলে মডার্ন জিনিসপত্র ওদের কাছে মনে হবে অলৌকিক, একদম, তাই না? সো ভূত জিন সেটা হচ্ছে যে এই জিনিসগুলো অনেক আগে থেকে আছে এবং এগুলো আমরা অনেকে এক্সপিরিয়েন্স করছি। ওগুলো এখন আমরা কোনো ব্যাখ্যা সায়েন্টিফিক্যালি দিতে পারিনি, মোস্ট প্রবাবলি বিকজ এগুলো পিছনে খুব প্রপার সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হয়ও না, সেটাই হয়। সো এটা I don't know, মানে there's obviously something there, মানে যেমন কোয়ান্টাম মেকানিক্স এসে নিউটনিয়ান ফিজিক্স পুরো ধ্বংস করে দিচ্ছে। তারপরে স্পিড অফ লাইট ছিল কনস্ট্যান্ট, ইভেন
2 বছর আগে পর্যন্ত স্পিড অফ লাইট ছিল কনস্ট্যান্ট, কিন্তু নিউ ইয়র্কে না কোথায় জানি ওরা ট্যাকিয়নকে স্পিড অফ লাইট থেকেও স্পিডে এক জায়গায় পাঠাতে পারছে, আচ্ছা অ্যাক্সেলারেট করছে। সো ওই কনস্ট্যান্ট আসলে কনস্ট্যান্ট না। এইগুলা চিন্তা করলে ভূত জিন থাকতেই পারে, এবং এগুলো সাইন্টিফিক এক্সপ্লেনেশন হয়তো প্রতি সিজন 12 আমরা ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। এছাড়া আমাদেরকে এসএমএস করছেন সানি, সুস্মিতা, অপু, রিজভি সহ আরো অনেকে, এবং আমাদেরকে আমাদের ইমেলও করছেন অনেকে। এবং আমাদের একটা গ্রুপ আছে, কিন্তু সেটা হচ্ছে যে ফেসবুকে ভূত এফএম অফিসিয়াল গ্রুপ অফ ভূত এফএম। এখানে আপনার ইচ্ছা করলে জয়েন করতে পারেন, এবং আপনাদের ইনফরমেশন গুলো আপনারা এসএমএস বা আপনার ইচ্ছা করলে আপনারা মেইল করতে পারেন আমাদেরকে। যাই হোক, আমরা কি ব্রেকে যাবো সময় ভাই? প্লিজ আমার আচ্ছা ওকে ওকে খেয়ে এসছেন কিন্তু একটু আগে। যাই হোক, পানি, ওকে পানি। সো আমরা একটা গান শুনেছি। ইন দ্য মিন টাইম আমাদের এসএমএস করুন। এসএমএস করতে হলে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠাতে হবে 9840 নম্বরে। আরো একবার বলি যে অনেকে হয়তো হতাশ হবেন না। তামজিদ এসএমএস করেছেন আমাদেরকে, আমাদেরকে অনেক, আশা, ফাহিম, রাফি, লাবিন, মাসিম, নাসিম আমাদের এসএমএস করেছেন, নজরুল সহ আরো অনেকে। আমরা আপনাদের এসএমএস গুলো সযত্নে রেখে দিচ্ছি আমাদের কাছে, এবং গত সপ্তাহের এসএমএস যেমন এই সপ্তাহে পড়া হচ্ছে, ডেফিনেটলি এই সপ্তাহের এসএমএস গুলো আগামী সপ্তাহে পড়া হবে একে একে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি। চলুন শুনে আসি একটি গান। সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম, সাথে আছে রাসেল, এবং আমার সাথে রয়েছেন ভৌত স্ট্রিমের আমাদের সাথে জিবরান ভাই, সাকিব ভাই এবং সুমন ভাই। আর আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম তারাশ নিয়ে, আর এর মাঝখানে আমাদের অনেকে এসএমএস করে ফেলেছেন। আমাদের এসএমএস করেছেন মাহিম বরিশাল থেকে, এবং তিনি লিখেছেন যে ভাইয়া তোমরা তো ব্রেক নাও কেন, পুরো উইক ধরে ভূত এফএম শোনার জন্য ওয়েট করি, সুতরাং গান না শুনে ভূত এফএম ঘটনাগুলো শুনতে চান। সো যদি ব্রেক না নেওয়া হয় তাহলে আমাদের বানিয়ে অনেক গল্প বলতে হবে। হ্যাঁ সেটাই, মানে এবং এটা হচ্ছে মানে অদ্ভুত এফএম হয়ে যাবে তখন। সো সেটা আমরা চাই না। সজীব আমাদের লিখেছেন যে ভূত এফএম কি কেবারে হয় সেটা জানতে চাচ্ছেন। সজীব, ভূত এফএম প্রতি শুক্রবার 11:59 হয়। অলরাইট। আর আমাদের এখন আবার যেটা চাইবো যে আজকে কি কোনো ধরনের কোনো সাকিব ভাইয়ের কোনো গল্প আছে কিনা বা ঘটনা আছে কিনা? কারণ সুমন ভাই একটা মানে জিনিস রেখে দিয়েছি লাস্টে, একদম সুমন ভাই লাস্টে বলবেন আর কি। ঘটনাটা আছে ওটা ডিটেলস এখনো যাই না, বাট বলতেই পারি। আধা খাঁচা কিছু ডিটেলস পেয়েছি আমরা, ওটা এখন আমরা ইনভেস্টিগেট করি নাই। বেসিক্যালি এটা অনেক আগের ঘটনা। যখন যে মুরিটিন বাসগুলো আছে না, এখন তো টার্মটা ইউজ হয় না। মুরিটিন বাসগুলো আগে ইন্টার ডিস্ট্রিক্ট চলতো। তখন ওই ঢাকা বা ফরিদপুর টাইপের এলাকা বা পিরোজপুর ওই টাইপের এলাকায় একটা লোক, সে নতুন লাইসেন্স পাইছে, সে ড্রাইভার হবে। ওকে, ড্রাইভার হবে। তো ওখানে যা লোকাল বাস ডিপো ওখানে গেছে, গিয়ে খুব যে ভাই আমার চাকরি দেন এসে তো তখন ওই ঘুরাচ্ছে আর কি, মানে নতুন পোলা আসছে, কারো চিনি নাই, ঘুরাচ্ছে, আচ্ছা দেখবো না এই না হ্যান তেন। তো ওখানে সে বেসিক্যালি ছোটখাটো কাজ করে, মানে অফিস বয় হিসেবে আর কি, মানে আছে আর কি, টাকা পয়সা পায় না, মানুষ একটু খাওয়াটা দেয়, এইভাবে চলতেছে। তো অনেকদিন চলার পর তখন সে খেয়াল করছে, ওর খালি বলা হয় যে এখন ওর বাস নাই, আচ্ছা নতুন বাস কিনবো তখন তোমার দেখবো না। তো সে খেয়াল করছে যে একটা বাস গ্যারেজে অলস পড়ে থাকে আর কি, অলস পড়ে থাকে। তো এরকম 2-3 মাস গেছে, সে দেখছে ওই বাসটা ওখান থেকে বের হয়। আচ্ছা, তখন সে জিজ্ঞেস করছে কি বাসের প্রবলেম কি? বল না বাসে কোনো প্রবলেম নাই। কি নষ্ট নাকি? বল না নষ্ট না। তো ওই কি ব্যাপার? বল না এটা ইউজ হয় না। ওই ইউজ হয় না মানে আমি তো বাস চালাইতে চাই, আপনারা বলেন বাস নাই, এখানে তো বাস আছে। ওনারা তো অনেক আশপাশ কাটেছে, সেই হ্যান ত্যান অনেক কিছু হয়। একদিন ফাইনালি সে মানে ভ্যান করতে করতে ধরো 4-5 মাস ভ্যান করছে। আচ্ছা, ফাইনালি ওনার অতিষ্ঠ হয়ে ওরা বসতে যে যা চালাতে যা। ঠিক আছে, ওকে দেওয়া হলো। তো প্রথম যেহেতু বাস চালাতে দিচ্ছে, তোকে ওয়ার্স্ট টাইমিং এবং ওয়ার্স্ট রুট গুলো দেওয়া হয়েছে, যে রুট অন্য কেউ নিতে চায় না, রাতের বেলা যেসব রুট দেওয়া হয়েছে।
তারপরে সে তো মহা খুশি যে সে ফাইনালি ড্রাইভার হতে পারছে, খুব খুশি সে। তো সে ঠিক আছে বাস নিয়ে বের হয়ে গেছে, বের হয়ে তো কাজ টাজ করতেছে। ওর রুটটা হচ্ছে ওই যে মানে রাতের শিফট পাইছে, আমি জানি না এক্সাক্ট, যেটা বললাম যে ডিটেলস এখন অনেক কিছু জানি না, ভাষা জানি। রাতের শিফট পাইছে, ভালো কথা। তো একদিন ওর সাথে যে কন্ডাক্টর আছে সে ওদিন বের হবে, দেখা যায় কন্ডাক্টর নাই। আচ্ছা, একটা বয়স্ক একটা লোক, ওর থেকে অনেক বয়স্ক বড়, সে আছে। তো ওরা এসে চিনে, তো হ্যাঁ কি বস আমার ইয়া করি, তো বলছে যে না ও আজকে আসতে হবে না, আজকে আমি তোমার সাথে যাবো। আচ্ছা ঠিক আছে, ও তো এটা বৃষ্টি এগুলো হয়, মানে শরীর খারাপ হয়েছে ওটার। তো বেরোচ্ছে, তো ওর রুট শেষ হতে হতে মানে ও রাত 2-3 পর্যন্ত কাজ করতে হবে। তো এখন যেরকম ঢাকার রাতের বেলা হাইওয়ে গুলো অনেক খালি হয়ে যায়, তখন আরো খালি ছিল। আর এখন তো অ্যাটলিস্ট স্বাভাবিক, মানে রাতের বেলা ইউ ক্যান সি লট অফ লাইফ, কারণ এখন অনেক জনবসতি বাড়ছে। তো আমি যখন কথা বলছি এটা ধরো লেট 70s আর্লি 80s, তখন দের ইজ নাথিং আছে না রাতের বেলা। আমি রাতের বেলা রাস্তাও যাতা আশেপাশে হাইওয়ে চারপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, জাস্ট ওই তুমি একা বাস নিয়ে যেতেছো একদম এই অবস্থা। সো অ্যাপারেন্টলি সে বাস চলতেছে, বাসে 2-3 জন যাত্রী আছে যেতেছে। হঠাৎ করে কন্ডাক্টর এসে বলছে যে এই সামনে দেখবে একদম লোক দাঁড়ায় আছে, ওটা থাইমো। অনেকগুলো লোক দাঁড়ায় আছে, ভয় পায় না, থাইমো। আচ্ছা, আর ওটা স্কেজুল স্টপ না। আচ্ছা, তাহলে বলছে আচ্ছা ঠিক আছে ফাইন, ও তো কিছু চিন্তা না, ঠিক আছে ফাইন। তো ঠিকই দেখে শুধু যাওয়ার পরে রাস্তার পাশে অনেকগুলো লোক দাঁড়ায় আছে, প্রায় অ্যারাউন্ড 15-20 পিপল এরকম। সে তখন থামলো, সবাই উঠলো, উঠা করে যাচ্ছে। তো সেটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলো যে কন্ডাক্টর কাছে কোনো পয়সা নিচ্ছে না। কন্ট্রাক্টর কোনো পয়সা না ওদের কাছে, ইমিডিয়েটলি কিন্তু রাতের বেলা হারাটা মানে নিয়ে সব সাফ করে দিবে না, কন্ডাক্টর কিছু বলতেছে না। কন্ডাক্টর ইনফ্যাক্ট পিছিয়েও নেই, কন্ডাক্টর এসে ওর পাশে বসেছে। আচ্ছা, তো চাইতেছে, বলছে যে বসদের ইয়ে নিবেন না, ভাড়াটা নিবেন না? না এদের ভাড়া দেওয়া আছে, অসুবিধা নেই। আচ্ছা, বলেন কি ভাড়া দেওয়া আছে মানে? তুমি কিছু ভাইবা, তুমি চালাও। আচ্ছা, আমরা যেখানে থামতে বলবো হ্যাঁ থামবো। সেভাবে যাচ্ছে 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 হঠাৎ করে এই দুইটা আগে থেকে লোক ছিল, 2-3টা আগে থেকে, ওরা একটা জায়গায় নামবে আর কি। তো সে এসে চাই মেয়ে বাস থামাও, এখানে নামবো আমি। তো কন্ডাক্টর উঠে বলছে কি বস এখানে নামা যাবে না, আপনার আমরা পরে নামবো। ড্রাইভার এখন কনফিউজড, স্কেজুল স্টপ আসতেছে সামনে, ওখানে ওরা থামবে না। তো ড্রাইভাররা তখন বলছে না সামনে তো স্টপ আছে, না এখন থামা যাবে না, তুমি বেশি কথা বলো না, চুপ করে চালাও। আচ্ছা, তখন ওই প্যাসেঞ্জার গুলো খেপে যাচ্ছে। আচ্ছা, এই মেয়ে আমরা থামাই, বাস থামাও, হ্যান ত্যান এসে খেপে যাচ্ছে। তখন কন্ট্রাক্টর ওইটা আবার বলছে, ভাই আপনারা ঝামেলা করেন না, আপনারা বসেন, শান্ত বসেন, আমরা একটু ঝামেলা আছে, আমরা আইসা আবার নামাই দিব আপনাকে। আচ্ছা, তখন ড্রাইভার ফাইনালি ডিসাইডেড যে এত কি মানে এরা কে কি এরা কি কিছুই তো বলতেছে না। না আমি থামবো, কেন থামবো না, 100 বার থামবো। তখন সে ওই আনস্কেজুল মানে যেখানে বাস স্ট্যান্ড হওয়ার কথা ওখানে থামছে। আচ্ছা, থাইমা দেখে জায়গাটা চিনতেছে না, মানে বুঝছে, দূর থেকে দেখছে যে বাস স্ট্যান্ড। তো কাছে এসে যখন গাড়িটা থামাচ্ছে, থামায় দেখে ওখানে আসলে বাস স্ট্যান্ড নাই। হ্যাঁ, সেই জায়গাটা চিনতেছে না, ইট লুকস ডিফারেন্ট। আচ্ছা, তখন সে একটু ঘাবড়ে গেছে। আচ্ছা, ঘাবড়ায় কন্ট্রাক্টর বলছে এটা এখানে না স্ট্যান্ড ছিল, তখন করার পরে যে হ্যাঁ ছিল ছিল তো তুমি মিস করছো। তাই বলে না রাস্তা তো খালি, আমি মিস করতেই পারি না। না নিশ্চয়ই ছিল, তুমি মিস করছো, অসুবিধা নেই, আমরা ওনাদেরকে পরে ঘুরে, ও খালি ওটাই বলছে ঘুরে এসে না দেখো, ঘুরে এসে না পাঁচ যায় বলে না এখানে স্ট্যান্ড ছিল, কই গেল, তার নিশ্চয় আরো সামনে আসছে। সে আরো সামনে যায় স্ট্যান্ড, সে আর ওই স্টপটা খুঁজেই পেল না, লোকগুলা নামতেই পারলো না। ফাইনালি কিছু যাওয়ার পর হঠাৎ করে কোন বলি এখানে রাখেন। আচ্ছা, তাহলে কিছু নেই বুঝছো, আচ্ছা এখানে রাখেন। সে এখানে বাসটা নিয়ে থামাইলো, থামানোর পরে যে লোকগুলো উঠছিল ওরা সবাই উঠলো, ওখান থেকে নেমে গেল। আচ্ছা, দ্যাট ওয়াজ ইট, নেমে গেছে। নেমে যাওয়ার পরে নামতেছিল, যখন নামার সময় কন্ডাক্টর খুব রেসপেক্টফুল দাঁড়াইছিল। আচ্ছা, দাঁড়াইছিল, ওরা নামলো, তার কন্ডাক্টর আসসালামু আলাইকুম দিল, ওরা ঘুরে একটা এমনি করে ওরা চলে গেল। আচ্ছা,
তখন তো বাস ড্রাইভার টোটালি কনফিউজ। ওই দুই পার্টাও তখন বুঝছে যে আগে থেকে যারা ছিল যে সামথিং ইজ গোয়িং অন, যেটা আসলে বুঝতেছে না। তারপরে বাস ড্রাইভার বলে যে এখন করার বলে হ্যাঁ গাড়িগুলো ওদের নামাইতে আসছে। তারপর ওরা ঠিক ঘুরে গিয়ে ওদেরকে নামাই নিচ্ছে। ওরা তো খেপে গেছে, হ্যাঁ মিয়া পয়সা ফেরত দেওয়া হ্যান পয়সা ফেরত নিচ্ছে। আচ্ছা, এগুলো জীবনে হয় না, মানে যেসব জীবনে বাঁচা হয় না এগুলো সব হইতেছে। ওকে, ফাইনালি যখন গ্যারেজে ফেরত দিয়ে রাতে বেলা বলে যে বস এটা কি হইল রাতে, তখন যে স্টোরিটা বলছে অ্যাপারেন্টলি স্টোরিটা ইজ 71-এ এই বাসটা এই রুটে চলতো। আচ্ছা, এবং এই প্যাসেঞ্জার গুলো এখানে উঠছিল তখন। আচ্ছা, and midway before they reach the destination they got attacked by this Pakistani army. আচ্ছা, সবগুলো নামায় বাইরে গেছিল এখানে। ওকে, and apparently ওই সার্টেন একটা ডেট আছে যে ডেটে ওরা মারা গেছিল সামথিং, আমি এখনো ক্লিয়ারলি জানি না। আচ্ছা, ওই রুটে ওই বাসটা, এর জন্য ওই বাসটা ওখানে আসলে ফালা রাখা হয়েছিল, বিকজ ওটার মধ্যেই মার্ডারটা হয়েছিল। ও, এটার পরে ওরা বাসটা নিয়ে যখন যেত তখন এই জিনিসটা হইতো রাতের বেলা। তো আর ড্রাইভারের হার্ট অ্যাটাক হচ্ছে, এই হচ্ছে বহুত আরো অনেক কিছু নাকি হচ্ছে যেগুলো আমি এখনো ক্লিয়ারলি জানি না। ওকে, সো হুইচ ইজ ওয়াই দ্যাট বাস ওয়াজ রিটায়ার্ড। তারপরে অনেক বছর চলে গেছে, তো অনেক বছর হওয়ার পরে ওরা হচ্ছে এখন বোধহয় এটা হবে না। আচ্ছা, তারপরে ওরা ওই দিন চান্স নেয় না, ওই দিন ওই বুড়া বেটাও জানে, এর জন্য আগে থেকে ও রেডি ছিল। So apparently these people, poor passengers, ওরা they were killed by the soldiers, এবং ওই বাস নাকি ওই সার্টেন টাইম ওখান থেকে গেলে ওরা এখন উইঠা ওদের ডেস্টিনেশন রিচ করে তারপর চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো আপাতত এটা জানি। তো এটা থেকে আপনার মানে কোনো ইনভেস্টিগেশন করার জন্য আমাদের দরকার, ফার্স্ট অফ অল উই নিড দ্যাট ব্লাডি বাস। ওই বাসটা আমাদের মধ্যে নেই। আচ্ছা, তারপরেও ওখানে লোকজন ক্লেম করে যে সার্টেন রাতে নাকি ওখানে মানে একটা জায়গায় লোকজন দাঁড়ায় আসছে দেখা যায়, কিন্তু কাছে গেলে আবার ওখানে কেউ নাই। তারপর ওখানে মাঝে মাঝে গাড়ি বন্ধ হয়ে যায়। এই একটা জায়গা আছে আর কি। ওই জায়গাটা আমরা আরো কিছু ইনফরমেশন নিয়ে উইল গো আর কি। স্টোরিটা অনেক ইন্টারেস্টিং, অনেক অনেক। এবং আমরা চাইবো যে বাসের কন্ডাক্টর মানে ওইটা মানে ওই টাইমের কেউ যেমন বাস ড্রাইভারটা স্টিল অ্যালাইভ। আচ্ছা, বাস ড্রাইভার স্টিল অ্যালাইভ, তাহলে তো কন্ডাক্টর বেচারা ইজ নট অ্যালাইভ, বাট বাস ড্রাইভার মানে যে কোনো একজন, বাসের যে কোনো একজনকে পেলেও তো অনেক বড়। এখন আমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, উই ট্রাইং টু গেট সাম মোর ইনফরমেশন, দেখি কি হয়। তো আমরা অনেক বেশি, আমার কাছে ভয়ঙ্কর লেগেছে এই জন্য আমি কয়েকদিন আগে বলছিলাম যে রাতের বেলা লেট নাইটে বাসে উঠলে বি ভেরি শিওর বাসের কে কে আছে। এবং ওই সময় না বাসের লোকজনকে খুব অদ্ভুত লাগার কথা আমার মনে হয়, কারণ আমি দেখেছি অনেক সময় পাস করার সময় দেখেছি বাসের কোনো একটা জ্যাম বা কোনো একটা কিছু হয়েছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় উত্তরা থেকে বনানী বা গুলশানে আসছি, ঠিক ওই উত্তর এয়ারপোর্টে যে স্টেশনটা আছে ওই স্টেশনে বেশ কিছু বাস দাঁড়িয়ে থাকে বা সামনে একটু ওই জ্যাম হয়, ওই বিশ্ব রোডের ওখানে জ্যাম হয় একটা। ওই জ্যামের মধ্যে যখন দেখি যে পাশে বাসের মধ্যে লোকগুলো কেমন ভাবে যেন তারা তাকিয়ে থাকে, কেমন অদ্ভুত টাইপের লাগে। তো যারা আজকে জার্নি করছেন তারা একটু সাবধানে থাকবেন। আমি তো স্টুডেন্ট লাইফে প্রচুর উত্তরে বাসে করে গেছি রাত 2-3টার সময়, এন্ড ইট ওয়াজ নেভার এ নট স্কেরি এক্সপিরিয়েন্স। কারণ রাতের বেলা না আমার কেমনই লাগে, বাসে কম লোক থাকে, একদম কেমনই লাগে, কিন্তু কাউকে না বিশ্বাস হয় না, কেমন কাউকে বিশ্বাস হয় না যে কি। এবং ওই উত্তরের রাস্তা নেই যে এর আগে আমরা একটা এপিসোডে আলোচনা করেছিলাম, আমরা আলাপ করেছিলাম যে ওই রাস্তাটা এমন একটু স্কেরি, এবং মানে কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স না। আমার বেশ আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তখন আমার ফার্স্ট সোলো অ্যালবাম সুমন প্রথম যে অ্যালবামটা ওইটা রেকর্ডিং চলছিল। আচ্ছা, সরি, ওই অ্যালবামটা কিন্তু বের হয়েছিল 98-এ, 97-এর এন্ডে, বাট রেকর্ডিং হয়েছিল 92-তে। আচ্ছা, আমার অ্যালবামটা 5 বছর ফেলে রেখেছিলাম, 5 বছর পর অ্যাকচুয়ালি অ্যালবামটা রিলিজ হয়। ওকে, সো 92 ঘটনা। আমি তারপরে যে ওয়ারফেজের রাসেল ছিল গিটার বাজাতো, সে রাসেল আলী, রাইট, সে পরে বাপ্পি আমাদের এক ফ্রেন্ড, আমরা রাত্রেবেলা গাড়ি নিয়ে বের হয়েছিলাম। আর ছিল আর সঞ্জয় ছিল ভোকাল। হ্যাঁ, আমরা 4 জন সেদিন রেকর্ডিং শেষ করে আমাদের এক ফ্রেন্ডের বাসায় গুলশানে ছিলাম, রাতে আড্ডা দিচ্ছিলাম। তখন বললাম যে চল একটু লং রাইডে বের হই। সো ওই সময় মানে উত্তরা ক্রস করা মানে লং রাইড আর কি, মানে অনেক উত্তরা তো বাসা অবস্থা, রাইট। সো আমরা গাড়ি নিয়ে বের হয়েছিলাম, তখন ওই রাস্তাটার মধ্যে যেই রাস্তার অনেক ঘটনা শুনি, তো ওগুলো ক্রস করে আমরা চলে গেছি। হঠাৎ অনেক দূর গিয়ে আমরা আবার গাড়ি ঘুরিয়ে যখন ব্যাক করছি, তখন গাড়ি চালাচ্ছিল হচ্ছে সঞ্জয়, আর সঞ্জয়ের পাশে ছিল বাপ্পি আমার ফ্রেন্ড, আর পিছনে ছিলাম আমি আর রাসেল। হঠাৎ করে বুঝলাম যে গাড়ির স্পিড সঞ্জয় অনেক বাড়িয়ে দিয়েছে, অনেক জোরে গাড়ি চালাচ্ছে, এবং আমরা একটা গল্পের মাঝখানে ছিলাম।
খুব জোরে জোরে কথা বলছিল, হঠাৎ করে এরকম সবাই চুপ হয়ে গেল সামনে দুইজন এবং খুব জোরে গাড়িটা টান দিল। কিছু দূর যাওয়ার পরে তারপরে আবার একটু মানে কথা বলা মানে ঘুরে যাস বলে যে তোরা কি দেখছিস? আমি কি দেখবো? বলে যে রাস্তার পাশে একটা লাশ পড়ে আছে। আমি যে কি বলতেছিস লাশ পড়ে আছে? বলে যে হ্যাঁ। এবং ততক্ষণে আমরা গাড়ি চালিয়ে ওই যে এখন একটা ওই যে আর্মি স্টেডিয়ামের পাশে একটা কাবাবের দোকান আছে না, ওই যে কাবাব হঠাৎ হঠাৎ খোলা থাকে, হ্যাঁ মাঝে মধ্যে দিকে খোলা থাকে, যে আমরা ওখানে চলে গেছি। ওখানে গিয়ে আমরা গাড়িটা থামিয়েছি। সো এটা তো বেশ আগের কথা, তখন এই দোকানটা মোটামুটি বেশ হিট ছিল, মানুষজন তখন রাত্রেবেলা, এবং এটা অনেক রাত ওটা কিন্তু ওই সময় রাতে অনেক রাত পর্যন্ত খোলা থাকতো, এখন মোস্ট থাকে না। সো ওখানে আমরা গাড়িটা থামিয়েছি এবং তখন দেখলাম যে বাপ্পি যে আমার ফ্রেন্ড গাড়ি থেকে বের হয়ে সে বমি করছে, মানে সে যেই মানে তখন বুঝলাম যে খুব বিভৎস কিছু একটা তারা দেখেছে। তা আমি আর রাসেল তো পিছনে ছিলাম, আমরা দেখি নাই। তখন আমি বললাম যে না এটা আমরা দেখবো, তোরা কি লাশ দেখছিস কি, এটা দেখতেই হবে। তো তখন সাথে সাথে আমরা আবার গাড়িতে উঠে আমরা গাড়ি ঘুরে গেলাম, আমরা দেখতে, আমরা ঘুরে আবার গেলাম। যেতে যেতে দেখলাম যে ততক্ষণে পুলিশের গাড়ি চলে এসেছে, একটা ডেড বডি, এবং আমাদের নিজের চোখের সামনে দেখা যে গলাটা নাই, গলাটা কাটা এবং বেশ মানে ভি শেপ টাইপের ভাবে কাটা, মানে গলার ওই জায়গাটা, এবং বডিটা ছালা টাইপের একটা কিছু দিয়ে বেঁচানো। এবং তখন ওই পুলিশের গাড়ি চলে এসেছে, পুলিশরা তখন ডেড বডিটা মানে উঠাচ্ছে আর কি ওখান থেকে বড় গাড়িতে। সো অতটুকু দেখে আমরা ঘুরে আবার চলে আসলাম। এবং সো ওই রাস্তাটা অ্যাকচুয়ালি ওই এক সময় তো খুব নির্জন টাইপের ছিল, এবং তখন এই যে এই টাইপের ক্রাইম করে যে ডেড বডিটা ফেলে রেখে এসেছে এই টাইপের, সো এই টাইপের জিনিসপত্র ওইখানে আমরা দেখেছি। এবং তার ফলশ্রুতিতে এখন হয়তো দেখা গেল যে ক্রাইম কমেছে, কিন্তু ওইখানে মানে তাহাদের উপদ্রব বাড়িয়ে গিয়েছে। মানে যেটা ইনফ্যাক্ট এই ঘটনাটা ঘটার পরের দিন পরে 2-3 দিন পরে আমি ওই যে আমার একটা গান ছিল তোমার জন্য, এখানে একটা লাইন ছিল আমার দেখা রাস্তায় পড়ে থাকা লাশ, আমার কিন্তু এই লাইনটা এখান থেকে এসেছে এই ঘটনাটা পরে আর কি। ওই জায়গাটা আসলে এমনি মানে রাতেবেলা ঘোরার সময় এখন অনেক মানুষজন থাকে আশেপাশে, লাইট টাইট অনেক কিছু, কিন্তু তারপরে মাঝে মধ্যে কিন্তু আমার কাছে রাস্তাটা সবসময় কেমন যেন লাগে, মানে খুবই অদ্ভুত টাইপের লাগে, এবং মানে লাইটিংটাও কেমন যেন। রাইট। আরেকটা রাস্তা আছে, এটা হচ্ছে এটা এরকম ঢাকার মধ্যে না, হাইওয়ে না, এটা হচ্ছে ওই ময়মনসিংহের দিকে যেতে গেলে শ্রীপুর যে জায়গা, ওই শ্রীপুরে আমাদের একটা বাংলো বাড়ি আছে, আমাদের এখানে একটা হ্যাচারি, বেশ বড় একটা জায়গা, বাউন্ডারি ওয়াল দেওয়া আমাদের বাংলো আছে, ওখানে আমরা গিয়ে মাঝে মাঝে থাকি। তো ওই বাংলোর আবার কাহিনী আছে, ওই বাংলোটা কি বলবো হন্টেড আর কি, মানে আমাদের নিজেদেরই বাংলো, আমরা ওখানে গিয়ে থাকি, এবং ওখানে অনেক ধরনের জিনিসপত্র, অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, আমরা অনেকবার গিয়েছি। আমরা একটা সময় আমরা প্রায় যেতাম, যখন টাইম পেতাম দেখা যেত যে এভরি মান্থে 2-1 বার যাওয়া হচ্ছে, ওখানে গিয়ে আমরা থাকতাম, ওখানে আমরা যে ইনডোর সুইমিং পুল করা আছে, বারবিকিউ পিট করা, সো আমরা ওখানে যাই, আড্ডা দিই, রাত্রেবেলা থাকি, মজা হয় আর কি, পিকনিক টাইপের। সো ইনফ্যাক্ট মজার ঘটনা হচ্ছে যে আমাদের এই ভৌতিস্ট এই টিভি শোটা করার আমাদের যে ফার্স্ট পাইলট এপিসোড, যে প্রথম এপিসোডটা যেটা অন এয়ার হবে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই ক্যামেরা নিয়ে ডিরেক্টর প্রডিউসার এইভাবে প্ল্যান করে কিন্তু করা না। ওখানে আমরা গিয়েছিলাম একটা মিউজিক ভিডিও শুট করতে। তো মিউজিক ভিডিও শুট করতে যাওয়ার সময় আমরা একটা ফাজলামি করে যে মেকিং অফ ওই মিউজিক ভিডিও বানাবো এরকম একটা জিনিস আমরা একটা হ্যান্ডি ক্যাম দিয়ে এই ঢাকা থেকে যাওয়ার সময় থেকে আমরা ফাজলামি করছিলাম আর ক্যামেরার সামনে মজা করছিলাম যে আমরা পুরো একটা ভিডিও মানে প্যারালালি একটা ভিডিও বানাবো, এটা হচ্ছে মেকিং অফ দিস মিউজিক ভিডিও। তো ওটা করতে গিয়ে তারপরে রাতেবেলা আমার ওই বাসা ছিলাম এবং রাতে কিছু ঘটনা ঘটেছিল, কিছু ইনসিডেন্ট হয়েছিল, এবং লাকিলি ফরচুনেটলি আমাদের কাছে ক্যামেরা ছিল। তো তখন আমরা ক্যামেরাটা অন করি, যেহেতু এই একটা অনুষ্ঠান করবো একটা প্ল্যান ছিল, অন করি, এবং তারপরে আমাদের কিছু ফুটেজ ওই ক্যামেরার মধ্যে থাকে, যেটার থেকে আমরা মানে ওটা দিয়ে ছিল আমাদের ভর্তিটা শুরু হয়, প্রথম শুরু হয় আর কি। সো ওই যেটা বলছিলাম যে ওই বাংলাটা ক্রস করে একটু সামনে সোজা যেতে গেলে কাপাসিয়ার দিকে একটা রাস্তা আছে আর কি, দুই সাইডে জঙ্গল। ওকে, ওই রাস্তাটার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে অনেকে বলে যে ওখানে গেলে অনেকে ওই মানে রাস্তাটা হারিয়ে ফেলে আর কি। আচ্ছা, মানে রাতের বেলা যাচ্ছে, যাওয়ার সময় দেখা যায় যে একটা সময় এরকম একটা জায়গায় চলে যায় এবং ওই একটা লুপের মধ্যে পড়ে যায় নাকি, এরকম কথাবার্তা আছে আর কি, যে ওখানে হারায় যায়, বের হতে পারে না, চিনতে পারে না, সকালবেলা দেখা যায় যে আবার বের হতে পারছে, এই টাইপের ঘটনা। ওইখানে আমি এরকম রাস্তা সংক্রান্ত একটা জিনিস দেখেছি। আর আরেকটা জিনিস, এখন যেহেতু শ্রীপুরে একটা কথা আসছে, তখন একটা স্টোরি বলি, এটা এর আগে বলেছিলাম নাকি জানি না। এই শ্রীপুরে যে আমাদের বাংলোতে একবার রাতে আমরা থাকতে গেছিলাম, আমি ছিলাম, সাথে আমার সাথে আরো 7-8 জন ছিল, বেশ অনেকে। আচ্ছা, তো রাতে আমরা বসে এরকম মুভি দেখছি,
ওই সময় কোনো বিজিটিভির টিএনটি লাইন ছিল না তখন আমাদের ওই সাইডে। তখন আমাদের ওই ওখানে বিশাল বড় এস্টাবলিশমেন্ট, তো মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ পিএবিএক্স এর লাইন ছিল, জাস্ট মানে কানেক্ট করার জন্য, জাস্ট একজন আরেকজনের সাথে কথা বলার জন্য। সো ওই পিএবিএক্স এর লাইন ছিল, তো রাতে আমরা মুভি টুভি দেখে ওখানে গেলে আমরা হরর মুভি টুভি দেখি, বিকজ বাসাটা একটু অন্যরকম, অনেক ধরনের মানে ফিলটা অনেক ভালো পাওয়া যায়। ফিলের চেয়ে অনেক ধরনের ইনসিডেন্ট হয়, মানে ওইখানে আমাদের মানে এরকম ঘটনা আছে যে গরমকালে আমি আর আমার এক স্কুল ফ্রেন্ড নিপুণ আমরা দুইজন বসে আড্ডা দিচ্ছি বারান্দার মধ্যে, বেশ গরম, মানে ঘরের মানে আমরা বারান্দায় বসে আড্ডা দিচ্ছি, রাত 2টা-3টা বাজে, হঠাৎ করে পুরো চারিদিকে কুয়াশা হয়ে গেছিল, মানে ভয়ঙ্কর কুয়াশা। মানে সে আমি আর আমার ফ্রেন্ডের ডিস্টেন্সটা ছিল সে 3 ফিট 4 ফিট, আমরা একজন আরেকজনকে ঠিক মতো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, এই ধরনের কুয়াশা। তারপর সে চেয়ার টেনে সামনে এসে বসছে, বললো যে দোস্ত কি হচ্ছে, কুয়াশা কেন? আমি তো বুঝতে পারছি না, এবং আমরা কিন্তু গরম ফিল করতেছি গরমকালে। এবং তার ঠিক পাশে ডান দিকে যদি আমরা সোজা তাকালে হচ্ছে সামনেটা লনের মতন, পাশে একটা ওই সুইমিং পুলটা, আর ডান দিকে একটা খোলা জায়গা আছে। খোলা জায়গার মধ্যে আমরা মানে এত কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না, এবং জাস্ট 5-6 মিনিট পর হঠাৎ করে কুয়াশাটা কমা শুরু করলো। আচ্ছা, মানে অটোমেটিক, মানে অ্যাজ ইফ কুয়াশাটা এসে আমাদের সামনে দিয়ে চলে গেল, এই টাইপের অবস্থা, মানে কুয়াশাটা কমছে। যখন কমছে তখন আমরা চোখের সামনে, আমরা কত দূর হবে, মানে আমরা এটা 50 ফিট দূরের হবে হয়তোবা, মানে আমরা স্পষ্ট মানে এই অন্ধকারের মধ্যে এই লাইটের মধ্যে যা দেখা যায়, একটা পাখি পাখি হয়েছে, বাজ বা চিল টাইপের, মানে বিশাল বড় একটা পাখি টাইপের কিছু, মানে আকাশ থেকে পুরো নেমে এসেছে মাঠের মধ্যে, সামনে যে মাঠটা ডান দিকে ওখানে এসে বসেছে, বসে কিছুক্ষণ লাফালাফি করে আবার উড়ে চলে গেছে। বাট মানে আমার কথা হচ্ছে যে হ্যাঁ হয়তো একটা পাখি এসে বসেছে, বাট আমার লাইফে আমি এত বড় পাখি দেখিনি, সোজা কথা ফ্র্যাঙ্কলি। এত দূর থেকে এত বড় একটা জিনিস দেখা মানে এটা সামনাসামনি গেলে অনেক বড় হওয়ার কথা একদম। আমরা দুজন পুরো চুপ, মানে চুপ করে বসে বসে মানে দেখলাম যে কি হলো না হলো, আমরা দেখলাম। এবং আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমরা ঘটনা বলার আগে আমি একটা কথা খালি বলবো, সেটা হচ্ছে যে যারা অনেকেই হয়তো অধীর আগ্রহে বসে আছেন, আমাদেরকে SMS করেছেন সজীব, পনির, আরবি, তানিয়া, আমাদের SMS করেছেন ফাহিম, নোমান, রাহুল, আশা, রাজশাহী থেকে এসব শুনতে প্রবলেম হচ্ছে তিনি তাই জানিয়েছেন। হাসান আমাদের SMS করেছেন, হৃদয়, এছাড়াও SMS করেছেন সাগর, বিপ্লব, তুষার, সুপ্ত সহ আরো অনেকে। আপনার যারা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আবার মানে সেকেন্ড যেটা, হ্যাঁ আরেকটা, এইটাও আমার মনে নাই আমি বলেছিলাম নাকি, একবার আমরা আমি সাকিব জীবন আমরা বেশ কয়েকজন, আমরা 5-6 জন গিয়েছিলাম একটা ব্রেইনস্টর্মিং সেশনে, আমাদের একটা স্ক্রিপ্ট লেখার একটা কাজে আমরা সবাই এখানে গিয়েছিলাম, এসিপুরে এখানে মাঝে মধ্যেই যায় এবং মজাই লাগে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হলে মজা, মানে ডিটেকটিভ দেলোয়ার। হ্যাঁ, আমাদের একটা স্ক্রিপ্ট ছিল, ওইটা নিয়ে আমরা কাজ করছিলাম। তো একটা সময় রাতে আমরা ওই যে ব্রেইনস্টর্মিং করতে করতে হঠাৎ একটা ব্রেক নিয়েছি আমরা সবাই, তা আমরা বাইরের রুমে বসে আমরা আড্ডা দিচ্ছি। আমাদের মধ্যে একজন ছিল ভিতরে, ও ভিতরে বসেছিল, তা সে হঠাৎ করে ও বই পড়ছিল, হঠাৎ করে সে আবার বাইরে আসছে, এসে বললো যে, এসে দেখলাম যে আমাদের দিকে মানে আঙুল দিয়ে পয়েন্ট করছে, অ্যাজ ইফ আমাদের গুনছে আর কি, যে আমরা কয়জন। তখন বললো যে আচ্ছা আমরা সবাই এখানে এসেছি না? বললাম যে হ্যাঁ। বলে কেন? বললো যে না শুনুন ভাই, বাথরুমে কে যদি কল আসছে। মানে যে হ্যাঁ বাথরুমের কলটল ছাড়ছে জানি। তো আমরা আবার রুমে গেলাম, রুমে গিয়ে দরজা খুলে কলটল বন্ধ করলাম। মানে এগুলো খুব নর্মাল হয়ে গেছে, নর্মাল ঘটনা। এগুলো যদি নর্মাল হয় তাহলে তো প্যারানর্মাল যেগুলো সেগুলো তো ভয়ঙ্কর হওয়ার কথা। হ্যাঁ, মানে আমার চাচা চাচি একবার গিয়েছিল ওইখানে, এবং যাওয়ার পরে আমার চাচি উপর থেকে দেখেছিল যে নিচে আমাদের যে কেয়ারটেকার সে বারান্দার মানে লনের ওখানে দাঁড়িয়ে আছে, ওকে ডাক দিল, ও মাথা ঘুরিয়ে তাকিয়ে দোতলায় তাকিয়ে বারান্দায় তাকিয়ে ঘুরে এবার চলে গেল। তো আমার চাচি খুব স্বাভাবিকভাবেই মানে মেজাজ খারাপ হয়ে গেছে তার। তখন সে আমার কাজিনকে বললো ওকে ডাকে নিয়ে আসো, বেয়াদব। আমি ডাকলাম, দেখলো, তারপরে চলে গেল। ডাকে নিয়ে আসার পরে ও বললো যে মানে ওই ছেলেটা উপরে আসার পর বললে, যখন ঝাড়ি খাচ্ছে তখন বলেছে আমি তো ওইদিকে যাই নাই, আপনি আমাকে ওখানে কেমনে দেখছেন, আমি তো কিচেনে রান্না করতেছিলাম। তখন আমার কাজিনও বললো যে হ্যাঁ আমি ওরা কিচেন থেকে নিয়ে এসেছি। এবং যে জায়গাটার কথা বলে সেটা হচ্ছে সুইমিং পুল
পুলের পাশে একটা লন আছে এখানে। তো লন অ্যাকর্ডিং টু মাই চাচি মানে লনটা ক্রস করে সে বাম দিকে সুইমিং পুলের পাশ দিয়ে চলে গেছে ওই সাইড দিয়ে। ওই দিক দিয়ে সে চলে গেছে, বাট ওই দিক দিয়ে হচ্ছে ডেড এন্ড, ওখানে বড় ওয়াল দেয় এবং তার কাটার বেড়া দেয়। ওই দিক দিয়ে সে ঘুরে আবার ইয়েতে আসতে পারার কথা না, কিচেনের সামনে দিয়ে আসার কথা। মানে চোখের সামনে দিয়ে আসতে হবে, ওই দিক দিয়ে গেলে তার ওই ওয়াল টপকাতে হবে, তার কাটার বেড়া টপকাতে হবে, তারপরে আবার পিছন দিয়ে ঘুরে আবার একটা পুকুর আছে ওটা ক্রস করে ওই দিক দিয়ে ঘুরে আবার আসতে হবে। লজিক নেই ওইটাই আর কি। মানে সো এই টাইপের জিনিসপত্র মানে এরকম হয়েছে যে আমরা ওইখানে সুইমিং পুলে রাত 3টার সময় আমরা মাঝে মধ্যে এরকম করি, ফাইজলামি করে রাত 3টার সময় সুইমিং পুলে নামি, সুইমিং পুলে বসছি এবং ঠিক সুইমিং পুলের পাশের যে জানালা ওই দেয়ালের ওই সাইড থেকে আমরা আওয়াজ পাচ্ছি যে একটা ঘষা মানে কোন একটা বস্তা টাইপের জিনিস টেনে নিয়ে যেতে থাকে, তখন সেই টাইপের আওয়াজ বা ওরকম একটা নয়েজ, ওরকম একটা আওয়াজ। এবং আমরা সাথে সাথে সবাই চুপ করছি, সবাই একসাথে চুপ করলাম, দেখলাম যে হ্যাঁ 2-1 বার আওয়াজ হলো, আবার আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপরে এরকম করতে করতে আমরা দৌড়াই আবার গেলাম বাইরে গিয়ে কিছু নাই। এগুলো খুবই নর্মাল আর কি আমাদের এখানে। এটা ইনফ্যাক্ট মানে অ্যাডস টু দ্য অ্যাটমসফিয়ার, কারণ আমরা ওখানে বেস করতে গেছি একটা হরর মুভি, আমরা আরো ইন্সপায়ার্ড হয়ে আছে না, চল লিখি ভালোই। এই টাইপের ব্যাপার এগুলো কোনো মানে ওখানের জন্য এগুলো কোনো ঘটনাই নয়। তো আমরা আজকে শেষ করি, তবে শেষ করার আগে সুমন ভাই শেষ করতে চেয়েছিলেন যেটা দিয়ে আর কি। আচ্ছা ওইটার গল্পটার ফিনিশিংটা এর আগে আমি একটা জাস্ট কথা বলে নিই, সেটা হচ্ছে যে ওই লাস্ট এপিসোডে বলেছিলাম, আবার বলছি যারা জানে না, সেটা হচ্ছে আমাদের ভৌতিষ্টের যে অনুষ্ঠানটা, এটা দেশ টিভিতে জানুয়ারি থেকে অন এয়ার হবে ইনশাল্লাহ, মোটামুটি সবকিছু ফাইনাল। সো সামনে আসছে আর কি ভৌতিষ্ঠ, ওটা দেখলে আপনারা টাই হবে অ্যাকচুয়ালি আমরা কি করছি আর কি করছি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা আবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমরা এই ভৌতিক করছি বা ভৌতিক যে টিভি শো করছি করার পিছনের কারণ এটা না যে আপনাদের বিশ্বাস করানো যে এইগুলো এক্সিস্ট করে, আমাদের কারণ হচ্ছে আপনাদের এন্টারটেইন করা। আপনারা এগুলো শুনবেন, ইন্টারেস্ট যারা পান তারা মজা পাবেন, এটার জন্যই। আমরা বলছি না যে না জিন ভূত এক্সিস্ট করে এবং আমরা বিলিভ করি দেখে আপনাদেরও করতে হবে, এরকম কোনো ব্যাপার। একদম সো আমাদের এইসব গল্প টল্প শুনে অফেন্ডেড হওয়ার কিছু নাই, এটাই বলতে চাচ্ছিলাম। আর এখন আরেকটা জিনিস বলি যে আমরা এর আগেও বলেছি যে আমরা যখন ইনভেস্টিগেশনে যাই অনেক কথা টথা শুনে অনেকের কাছ থেকে অনেক রিপোর্ট পাওয়ার পরে আমরা ওখানে যাই, এবং অনেক সময় যেটা হয় যে আমরা পাই না, মানে আমরা যেহেতু বাংলাদেশে কেউ অ্যাকচুয়ালি এগুলো জানতে দিতে চায় না, সো আমাদের ইনফরমেশন অ্যাকচুয়ালি পাই না। সো আপনাদের যদি কখনো এরকম কিছু হয় যে কারো বাসায় কোন রকম সমস্যা হচ্ছে বা আপনারা চান যে আমরা এসে ইনভেস্টিগেট করি, তাহলে অবশ্যই আমাদের info@bhutis.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাবেন, অথবা রেডিও ফুর্তিতে যেই ভূত এফএম radiofurti.fm এখানে পাঠিয়ে দিলে হবে, এটা আমরা পেয়ে যাবো। এবং আমরা যদি মনে হয় যে এখানে যাওয়া যায় তাহলে আমরা এসে অবশ্যই ইনভেস্টিগেট করব। এখন শেষে আমি আজকে ভূত এফএম শুরু হওয়ার সময় আমি একটা গল্প বলছিলাম যে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম রাত্রেবেলায়, যে আমার রুমের মধ্যে একটা ফাঁসির দড়ি দেখেছিলাম, যে ওটা দেখে। তো যাই হোক ওটা আমি শেষ করি। তা এরকম একটা অবস্থা আমার হয়ে গেছিল যে যেটা বলছিলাম যে আমি এত ভয় পাইনি, রুমের মধ্যে সাদা রঙের একটা দড়ি এবং অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, খুব হালকা শেপটা বোঝা যাচ্ছে যেটা একটা বুঝতে পারছি এটা একটা ফাঁসির দড়ি। তো তারপরে যখন আমি চিন্তা করলাম যে না অনেকভাবে লজিক্যালি এক্সপ্লেন করতে গিয়ে আমি তখন আর করতে পারছি না, যে না এটা কিভাবে এক্সপ্লেনেশন দিব, এটার কোনো এক্সপ্লেনেশন দেওয়ার নাই। এবং সহজ ভাই হাত পা নাড়াতে পারছিলেন বা এরকম? হ্যাঁ আমি তখন পুরোপুরি জাগা, এবং আমি একটা সময় এরকম ভয় পেয়েছিলাম, আমি সুরাও পড়েছি অনেকবার, যে পুরোটাই আমি আবার চোখ খুলেছি, তাকিয়ে দেখলাম যে ইট স্টিল এক্সিস্ট, মানে আমি এখনো দেখতে পাচ্ছি জিনিসটা আছে। সো নট দ্যাট যে বোবা ধরেছে আটকে ওরকম স্বপ্ন টাইপেরও কিছু না। এবং তখন আমি ডিসাইড করলাম যে এখন আমার এটা ফেস করতেই হবে। আমি অনেক ভয় পেয়েছি ফাইন, বাট এখন আমি এটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। রাইট। সো তখন আমি যেটা করি, আমার ওই চাদর ছড়িয়ে আমি উঠে বসে আমি জাস্ট একটু সামনে যখন যাই, সামনে যাওয়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমার এসির থেকে যেই সাদা রঙের একটা কেবল এসে প্লাগ পয়েন্টে লেগেছে, এটা নামার সময় একটু পিছিয়ে একটা ফাঁসির দড়ি টাইপের একটা শেপ হয়ে ওটা আমার প্লাগ পয়েন্টে প্লাগটা গিয়ে লেগেছে। এটাই অন্ধকারে ওরকম একটা অবস্থাতে দেখে মনে হচ্ছিল, এবং আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে এটা একটা ফাঁসির দড়ি। তো আমি এই কথাটা যে বললাম, এই গল্পটা বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা এই যে আমি সাকিব জিব্রান বা আমরা ভৌতিক টিম বা আমরা এগুলো অনেকদিন ধরে সব জায়গায় যাচ্ছি, অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি, অনেক কিছু হয়েছে, অনেকবার ভয়ও পেয়েছি। বাট আমি এখানে যে ভয়টা পেয়েছি, এই ভয়টা মানে অমূলক, যেটাকে ভয়ঙ্কর রকম, মানে আমি এরকম ভয় আমি জীবনে পাই নাই। অথচ আমি যে জিনিসটা দেখে ভয় পেয়েছি এটা হচ্ছে জাস্ট এসির পাওয়ার কেবল, আর কিছুই কিন্তু না। একদম এসির পাওয়ার কেবল ওই লাইটের মধ্যে এরকম ভাবে দেখে আমি কিন্তু চিন্তা করেছি এটা ফাঁসির দড়ি। আমি যদি তখন চোখ বন্ধ করে যদি এবার ঘুমিয়ে যেতে পারতাম বা
এক করতাম ঘুমানোর, তারপরে যদি উঠে পড়তাম সকালবেলা যখন অনেক আলো রুমের মধ্যে, বা এরকম একটা সিচুয়েশন যদি হতো, আমি কিন্তু সারা জীবন বলতাম যে আমি একটা জিনিস দেখেছিলাম, আমাকে একবার মারতে আসছিল, অলমোস্ট আমি মারা গেছিলাম। অ্যাকচুয়ালি কিন্তু এটা না, আসলে এটা আমার এই কথা বলার কারণ হচ্ছে এটাই যে আমরা অনেক সময় অনেক কিছু দেখে অনেকভাবে ভয় পাই, বাট এর মানে এই না যে এর পিছনে কোনো সুপার ন্যাচারাল বা কোনো ব্যাড স্পিরিট অথবা জিন ভূত এগুলোর কোনো ব্যাপার আছে। মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু এগুলো থাকে না। যেসব জায়গায় থাকে ওইসব জায়গা নিয়ে অ্যাকচুয়ালি আমরা ইনভেস্টিগেট করার চেষ্টা করি, ওইসবের জায়গার গল্প আমরা শুনি, শুনে এগুলো আমরা এখানে বলার চেষ্টা করি, বা এক্সপিরিয়েন্স করলে বলার চেষ্টা করি। এবং যেহেতু এইসব জিনিস ওরকম প্রত্যেক দিন আমাদের 6-7টা এক্সপিরিয়েন্স নাই, সেহেতু অ্যাকচুয়ালি ভূতে থেমে আমরা 2-3টা বেশি গল্প আমরা বলতে পারি না। এই কারণে অ্যাকচুয়ালি ব্রেক নিয়ে কিছু গান দিতে হয়। ওকে, আপনারা এই জন্য কিছু মনে করবেন না। ওকে, থ্যাংক ইউ সুমন ভাই। তবে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে শেষ করতে হবে আমাদের। ফিরে আসবো আবার আগামী শুক্রবার ঠিক রাত 11:59। এটা আগে রাসেল, ইম্পর্টেন্ট একটা জিনিস, তুমি সবাইকে একটা ছোট্ট গিফট দিয়েছো, জাস্ট বিকজ আমি লেট এসেছি নিশ্চয়ই আমার গিফটটা তোমাকে দিবে। হ্যাঁ, অবশ্যই দেবো, অবশ্যই, ডেফিনেটলি। এবং তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমি সাকিব ভাই শিওর সুমন ভাই লাস্টে যেভাবে ভয়টা ভাঙিয়ে দিয়েছেন, আজকে অনেকেই অনেক সাহসী হয়ে অনেক ঘটনার সম্মুখীন হবেন এবং বেশি দূর এগিয়ে যাবেন আগে অল্প হবেন। না না না, এটা আসলে মানে কি, এটা তো আসলে এটা কর, আমি তো ওটা করতে বলছি না, বাট আমি বললাম আর কি সবকিছু সবসময়। কিন্তু আজকে কিছু কিছু আমরা এক্সপিরিয়েন্স পাবো আশা করি, মানে অতিরিক্ত সাহসী হয়ে